টানা ১৭টি বছর অন্ধকারের অতল গহ্বরে বন্দী থাকা, যার গলায় ফাঁসির দড়ি প্রায় ছুঁয়ে গিয়েছিল, ২০২৬ সালের এই বদলে যাওয়া বাংলাদেশে তার ফিরে আসা কি স্রেফ একটি ঘটনা, নাকি এর নেপথ্যে কাজ করছে অত্যন্ত সুনিপুণ কোনো নীল নকশা? লুৎফুজ্জামান বাবর আজ কেবল কারামুক্ত একজন মানুষ নন, বরং তিনি জাতীয় সংসদের এক প্রভাবশালী সদস্য। নেত্রকোনার সেই আকাশচুম্বী জনসমর্থনের আড়ালে তিনি আসলে কোন ভয়াবহ প্রশাসনিক ছক কষছেন, তার সেই গোপন মাস্টার প্ল্যান শুনলে আপনার শরীর হিম হওয়ার অবস্থা হতে পারে। এই রহস্যের শেষ সীমানা পর্যন্ত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। বর্তমানে বাবর হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্বাহী পদে নেই, তিনি এখন একজন আইন প্রণেতা মাত্র। তবে এই সাধারণ পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় সত্য। রাজনীতির অন্দরমহলের সমীকরণ যারা বোঝেন, তারা জানেন যে বাবর এমন এক ব্যক্তিত্ব যাকে কোনো নির্দিষ্ট পদ বা চেয়ার দিয়ে বিচার করা চলে না। তার প্রকৃত শক্তি কোনো সরকারি পদমর্যাদায় নয়, বরং তার সুদীর্ঘ বছরের তৈরি করা এক বিশাল প্রশাসনিক নেটওয়ার্কের মধ্যে। কারাগারে বছরের পর বছর পার করার পরেও তিনি কিভাবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নিজের প্রভাব অটুট রাখলেন, সেই রহস্যটাই আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। একজন সংসদ সদস্য হয়েও বাবর কিভাবে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলছেন, এর গোপন চাবিকাঠি লুকিয়ে আছে তার সময়কালে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যখন দায়িত্বে ছিলেন, তখন গোয়েন্দা সংস্থা ও পুলিশে এমন এক নিজস্ব বলয় গড়ে তুলেছিলেন যার শিকড় আজও উপড়ে ফেলা যায়নি। এখন বাবরকে সরাসরি নির্দেশ দিতে হয় না, বরং নিজের পছন্দের ও বিশ্বস্ত মানুষদের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েই তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন করছেন। আর একবার যদি প্রশাসনের স্নায়ুকেন্দ্রে তার অনুসারীরা শক্তিশালী হয়ে ওঠে, তবে বাবরকে আর সামনে আসতে হবে না, তিনি আড়ালে থেকেই রাষ্ট্রের গতিপথ নিয়ন্ত্রণ করবেন। কিন্তু এই কৌশলের সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়বে জানেন? সেটা পড়বে আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ওপর। ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত সংবেদনশীল। দিল্লির নীতি নির্ধারকদের কাছে লুৎফুজ্জামান বাবর নামটি সবসময়ই এক বড় দুশ্চিন্তার কারণ। ২০০৪ সালের সেই ঐতিহাসিক ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা ভারত আজও বিস্তৃত হয়নি। তারা মনে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার পেছনে বাবরের এক ভয়াবহ ভূমিকা ছিল। দীর্ঘ ১৭ বছর পর বাবর যখন আবারও বাংলাদেশের আইনসভায় বসেছেন, তখন স্বাভাবিকভাবেই দিল্লির উদ্বেগ কয়েক গুণ বেড়ে গেছে। বাবর যদি নেপথ্যে থেকে পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তার করেন, তবে গত ১.৫ দশকের একপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ধস নামতে পারে। ভারত কি এবার বাবরকে রুখতে নতুন কোনো নীলনকশা তৈরি করছে? দর্শক, লুৎফুজ্জামান বাবরের এই রোমহর্ষক ইনভেস্টিগেশনের আরও চাঞ্চল্যকর তথ্য আমরা সামনে আনব, কিন্তু তার আগে বাংলাদেশের এমন সাহসী এবং গভীর অনুসন্ধানী সংবাদ নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশের লড়াইয়ে সাহস যোগায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে বাবরের অন্যতম আলোচিত কাজ ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠন। বর্তমানে তিনি হয়তো নতুন কোনো বাহিনী তৈরি করবেন না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার যে নীল নকশা তার মাথায় রয়েছে, তা তিনি ভিন্নভাবে প্রয়োগ করতে চাইবেন। গত ১৫ বছরে প্রশাসনে যে দলীয়করণ বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা সংস্কার করে একটি কঠোর ও পেশাদার বাহিনী গড়ে তুলতে তিনি সরকারকে গোপন পরামর্শ দিচ্ছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা বর্তমান সরকারের জন্য এক গোপন হাতিয়ার। কিন্তু ২০২৬ সালের এই প্রযুক্তি নির্ভর যুগে কি তার সেই পুরনো আয়রন ফিস্ট বা কঠোর নীতি কার্যকর হবে? কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বাবর কেবল সময় বার করেননি, বরং প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশের রাজনীতির পরিবর্তনগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করেছেন। তিনি জানেন ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের নেতাকর্মীদের কিভাবে চাঙা করতে হয়। নেত্রকোনার বিপুল ভোটই প্রমাণ করে যে সাধারণ মানুষের ওপর তার প্রভাব কতটা মজবুত। এই জনসমর্থন ব্যবহার করেই তিনি দলের নীতি নির্ধারণে এমন এক প্রভাব ফেলছেন যা বিরোধী শিবিরগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ। তিনি সরাসরি ময়দানে না থাকলেও তার তৈরি করা রাজনৈতিক কাঠামো ধরেই তার দল আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন ওঠে, আগের সেই কঠোর পরিকল্পনাগুলো আজকের প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত? ২০০৬ আর ২০২৬-এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিটি মানুষের হাতে ক্যামেরা। বাবর চাইলেই এখন আগের মতো দ্রুত ও
কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীক্ষ্ণ নজর এখন ঢাকার ওপর। তাই বিশ্লেষকরা মনে করছেন বাবর এখন অনেক বেশি সতর্ক ও কৌশলী। তিনি সরাসরি কোনো বিতর্কে জড়াবেন না, বরং সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মাধ্যমে এমন সব সূক্ষ্ম আইন প্রণয়ন করবেন যা দীর্ঘমেয়াদে তার পুরনো লক্ষ্যগুলোকেই বাস্তবায়ন করবে। এই নীরব চালই হল তার আগামীর রাজনীতির সবচেয়ে বড় রহস্য। বাবরের প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে প্রশাসনের ভেতরকার আমলাতান্ত্রিক জটিলতা। অনেকেই হয়তো চাইবেন না সেই পুরনো কঠোর শৃঙ্খলা আবার ফিরে আসুক, কিন্তু বাবর এমন এক নেতা যিনি প্রতিকূল পরিবেশেও নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে জানেন। তিনি ধীরে ধীরে রাষ্ট্রের স্পর্শকাতর জায়গাগুলোতে নিজের বিশ্বস্ত কর্মকর্তাদের বসানোর প্রক্রিয়া শুরু করেছেন। খবর পাওয়া যাচ্ছে বাবর এমন এক কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা চালুর ওপর জোর দিচ্ছেন যা বহিরাগত শক্তির যে কোনো ধরনের গোয়েন্দা হস্তক্ষেপ রুখে দেবে। এটি কেবল শাসন নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার এক ভয়াবহ লড়াই। বাবরের এই পুনরায় সক্রিয় হওয়া কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ার বৃহত্তর রাজনীতিতে তিনি সবসময়ই এক অপ্রত্যাশিত ফ্যাক্টর। দিল্লির সাউথ নক খুব ভালো করেই জানে বাবর যদি প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলেন তবে ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা সমীকরণ বদলে যেতে পারে। বাবর কি আবারও চীনের সাথে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর পথে হাঁটবেন? আন্তর্জাতিক লবিস্টদের সাথে তার যোগাযোগ কি ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত প্রভাব ফেলবে? তার লক্ষ্য একটাই, বাংলাদেশকে এমন এক শক্তিশালী নিরাপত্তা বলয়ে আনা যেখানে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। অনেকে ভাবছেন সংসদ সদস্য হয়ে তিনি আসলে কি করতে পারবেন। এখানেই বাবরের বুদ্ধিমত্তার পরিচয়। তিনি লক্ষ্য স্থির করেছেন সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ওপর। বিশেষ করে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে অবস্থান নিতে পারলে তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ ফাইলের চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন। আমলাদের কৈফিয়ত তলব করা এবং জাতীয় নিরাপত্তা নীতিতে হস্তক্ষেপ করার এক শক্ত আইনি হাতিয়ার তার হাতে চলে আসবে। এটি কোনো সরাসরি আদেশ নয়, কিন্তু প্রতিটি সুপারিশই প্রশাসনের জন্য হবে বাধ্যতামূলক। এটি এক ধরনের নীরব বিপ্লব। লুৎফুজ্জামান বাবর আজ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এক নতুন রাজনৈতিক ইতিহাসের রচয়িতা। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা এই মানুষটি পর্দার আড়াল থেকে যে অদৃশ্য ক্ষমতার চাবিকাঠি নাড়াচ্ছেন তা আগামীর বাংলাদেশকে কোন অনিশ্চয়তা বা শক্তির দিকে নিয়ে যাবে। তিনি কি পারবেন তার সেই পুরনো তেজ নিয়ে রাষ্ট্রকে ঢেলে সাজাতে, নাকি তাকে আন্তর্জাতিক কূটনীতির কাছে নতি স্বীকার করতে হবে? তবে একটি বিষয়ে দিবালোকের মতো স্পষ্ট, লুৎফুজ্জামান বাবরের প্রত্যাবর্তন মানেই ভারত বাংলাদেশ সম্পর্কের পুরনো ছকগুলো আর টিকবে না। রাজনীতির এই নতুন মহাকাব্য কোন দিকে মোড় নেয় তা দেখতে কোটি মানুষের নজর এখন ক্ষমতার অলিন্দে। রাজধানী সহ সারা দেশে প্রায় ৩,০০০ স্পট থেকে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদাবাজের পেছনে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত। সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই অর্থের বেশিরভাগই ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে আদায় করা হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার যুগান্তরকে বলেন, চাঁদাবাজি নেই আমি কথা কিন্তু বলিনি। আমি বলেছি একটা হলো চাঁদা, আরেকটা হলো চাঁদাবাজি। চাঁদা হলো স্বেচ্ছায় এবং চাঁদাবাজি হলো জোরপূর্বক। আমি তো চাঁদাবাজিকে সমর্থন করিনি বা করছিও না।